নমস্কার বন্ধুরা, এস জিওগ্রাফি চ্যানেলে তোমাদেরকে স্বাগত। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। আজ আমি তোমাদের সাথে নতুন একটি ভিডিও শেয়ার করতে চলেছি, যেটি 6th সেমিস্টার জিওগ্রাফি অনার্স স্টুডেন্টদের জন্য, যারা সিবিসিএস অর্থাৎ চয়েস বেসড ক্রেডিট সিস্টেম, এই সিস্টেমের লাস্ট ব্যাচ। বন্ধুরা, তোমরা জানো তোমাদের পরীক্ষা আসন্ন। সব ইউনিভার্সিটি থেকে 14 বা 15 এই জুনের মাঝামাঝি সময় থেকেই কিন্তু পরীক্ষা শুরু হবে। তো আমার ভিডিওটা দিতেও একটু দেরি হয়ে গেল। তো আমি আজ খুব শর্টলি, খুব এফেক্টিভ একটা সাজেশান তোমাদের জন্য তৈরি করেছি। বিগত বছরগুলোতে যারা আমাদের চ্যানেলের সঙ্গে ছিলে তোমরা জানো, সেই হিসেবেই আমি একটা সাজেশান তৈরি করেছি তোমাদের জন্য, যেটা খুবই এফেক্টিভ হবে। যারা বিশেষ করে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটিতে আছো, সেই ইউনিভার্সিটির বেস করে এই সাজেশানটা তৈরি করা হয়েছে। কিন্তু যারা অন্য ইউনিভার্সিটিতে আছো, যাদের পেপারগুলো একই পেপার থাকবে, তো আমি পেপারগুলোর নামও বলে দেবো সাজেশান করার সময়, তোমরাও কিন্তু এই সাজেশানটা ফলো করতে পারো। তো বন্ধুরা, চলো শুরু করা যাক। বন্ধুরা, প্রথমেই আমরা 13T অর্থাৎ এভলিউশন অফ জিওগ্রাফিক্যাল থট এই পেপারটা নিয়ে আলোচনা করব। দেখো, এখানে প্রথমে আমি 5 বা 10 মার্কসের কোশ্চেন নিয়ে আলোচনা করব। বন্ধুরা, তোমরা জানো এই যে তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটিতে আছো, তোমাদের কিন্তু একটা শুধু প্র্যাকটিক্যাল পেপার আছে, যেটা 14T, অর্থাৎ সেখানে তোমার ডিজাস্টার ম্যানেজমেন্টে একটা প্র্যাকটিক্যাল পেপার করতে হবে, যেটা শুধুমাত্র 40 মার্কসের এক্সাম হবে। বাদ বাকি যে 3টে পেপার অর্থাৎ 13T বা ডিএসসি পেপারের যে দুটো পেপার থাকবে, সেই দুটো পেপারেই কিন্তু রিসোর্স এবং হাইড্রোলজি ওশনোগ্রাফি, এই দুটো পেপারে কিন্তু আমাদের 15 মার্কসের এক্সাম তোমাদেরকে দিতে হবে। তো বন্ধুরা, এই 13T এভলিউশন অফ জিওগ্রাফিক্যাল থট, এটা কিন্তু 50 মার্কস অর্থাৎ 50 নম্বরের পরীক্ষা দিতে হবে। তোমাদের দুটো বড় 10 নম্বরের প্রশ্ন লিখতে হবে, আর অ্যাজ ইট ইজ 5 নম্বরের 4টে আর 2 নম্বরের 5টা কোশ্চেন লিখতে হবে। তো বন্ধুরা, প্রথমেই শুরু করা যাক 5 বা 10 মার্কসের কী কী কোশ্চেন আছে। দেখো, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, টিপিএল স্টার দেওয়া। ডিসকাস দ্য কন্ট্রিবিউশন অফ গ্রিক জিওগ্রাফার্স ইন ডেভেলপমেন্ট অফ জিওগ্রাফি, অর্থাৎ ভূগোলের যে চিন্তাভাবনার বিকাশে গ্রিক কন্ট্রিবিউশন অর্থাৎ গ্রিকদের যে অবদান, সেই অবদানটা আলোচনা করতে হবে। তোমরা এখানে যদি 10 মার্কসে এটা আসে, 4 থেকে 5 জন গ্রিক জিওগ্রাফার যারা মেন আছে, এরাটোস্থেনিস, এই ধরনের মেন যারা আছে, ওদের কন্ট্রিবিউশন লিখবে এবং তাদের 2 থেকে 3টে করে পয়েন্ট লিখবে এরকমভাবে। নেক্সট কোশ্চেন নাম্বার 2, হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই ডার্ক এজ ইন জিওগ্রাফি, অর্থাৎ ভূগোলে অন্ধকার যুগ বলতে কী বোঝো তুমি, সেটা লিখতে হবে, সংজ্ঞা লিখতে হবে। হুইচ পিরিয়ড ইজ কল্ড ডার্ক এজ ইন জিওগ্রাফি, এবং কোন সময়কে ডার্ক এজ বা অন্ধকার যুগ বলা হয়, এবং এর সাথে তোমরা কেন বলা হয় সেটাও একটু আলোচনা করবে বা পড়বে। আচ্ছা, চলে যাই কোশ্চেন নাম্বার 3, ব্রিফলি ডিসকাস দ্য কন্ট্রিবিউশন অফ আরব অ্যান্ড চাইনিজ জিওগ্রাফার ইন জিওগ্রাফি। এখানে দেখো বন্ধুরা, এখানে কিন্তু আরব জিওগ্রাফার এবং চাইনিজ জিওগ্রাফার এটা একটু লেস ইম্পর্টেন্ট, এবং এর মধ্যে রিলেটিভলি ইম্পর্টেন্ট আরব জিওগ্রাফারটা। তো এই আরব জিওগ্রাফারটা তোমরা একটু পড়ে ফেলবে। তার সাথে চাইনিজ জিওগ্রাফারের মধ্যে দেখো আমরা ব্র্যাকেটে কনফিউসিয়াস হয়তো 5 মার্কসে আসতে পারে, বা আরব জিওগ্রাফারদের মধ্যে আলবেরুনি খুবই ইম্পর্টেন্ট, এটাও কিন্তু 5 মার্কসে আসতে পারে। এটা দেখে নেবে, এটা 5 মার্কসে আসতে পারে আরব জিওগ্রাফার বা চাইনিজ জিওগ্রাফার থেকে। আর এই দুটোর মধ্যে থেকে আলবেরুনি আরব জিওগ্রাফার থেকে এবং চাইনিজ জিওগ্রাফারদের মধ্যে থেকে কনফিউসিয়াসটা একটু দেখে দেবে। আচ্ছা, কোশ্চেন নম্বর 4, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। কি বলা আছে, হয় ভিদাল দে লা ব্লাচ ইজ কল্ড দ্য ফাদার অফ হিউম্যান জিওগ্রাফি, বা ডিসকাস দ্য কন্ট্রিবিউশন অফ ভিদাল দে লা ব্লাচ, অর্থাৎ তোমরা জানো ফ্রেঞ্চ একজন জিওগ্রাফার ভিদাল দে লা ব্লাচ, তাকে মানবীয় ভূগোলের জনক বলা হয় বা মানবীয় ভূগোলের পিতা বলা হয়। তো কেন বলা হয়, তার কন্ট্রিবিউশনগুলো একটু সাজিয়ে গুছিয়ে লিখলে কিন্তু হয়ে যাবে। কোশ্চেন নাম্বার 5, ব্রিফলি ডিসকাস দ্য কন্ট্রিবিউশন অফ র্যাডজেল, খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। র্যাডজেলটা এর সাথে সাথে তোমরা পড়ে রাখবে রিক্টোফেন, হেটনার আর কার্ল রিটার, এটাও একটু পড়ে রাখবে। তো এখানে র্যাডজেলের কন্ট্রিবিউশনটা সবচেয়ে কিন্তু ইম্পর্টেন্ট হতে চলেছে এবারের জন্য 5 মার্কসের জন্য। এর অর্গানিক স্টেট থিওরি, লেবেনশেরম, এই সমস্ত গুলো 5 মার্কসে আলাদা আসতে পারে, 2 মার্কস আসতে পারে, বা র্যাডজেল কন্ট্রিবিউশন 5 মার্কসে কিন্তু আসতে পারে। তো বন্ধুরা, জিওগ্রাফিক্যাল থট এটা কিন্তু একটু গুলিয়ে যাওয়ার টপিক, কিন্তু তোমরা একটু কনসেপ্টটা ভালো করে ক্লিয়ার রাখবে, তাহলে কিন্তু একটার সাথে অন্যটার কিন্তু গুলিয়ে যাবে না, বা একজনের কন্ট্রিবিউশনের সাথে অন্যজনের কন্ট্রিবিউশনের কিন্তু পার্থক্যটা তোমরা বুঝতে পারবে। অর্থাৎ কে কোন ফিল্ডে, কার বেস ডিফারেন্স কী, কার মূল আলোচনার ক্ষেত্র কী ছিল। এবং র্যাডজেল ছিলেন এনভায়রনমেন্টাল ডিটারমিনিস্ট, তো উনি কিন্তু ওই রিলেটেড থিওরি দিতেন। তো সেইগুলো কিন্তু তোমরা একটু ভালো করে বুঝে নেবে, তাহলে কিন্তু গুলিয়ে ফেলবে। কোশ্চেন নাম্বার 6, ডিসকাস দ্য ইনফ্লুয়েন্স অফ কোয়ান্টিটেটিভ রেভলিউশন ইন জিওগ্রাফি,
অর্থাৎ আমাদের ভূগোলে কোয়ান্টিটেটিভ রেভলিউশন বা মাত্রিক বিপ্লব, তার প্রভাব, সিগনিফিকেন্স বা মেরিট ডিমেরিট, তার সুবিধা, তার ভালো দিক বা খারাপ দিক, সুবিধা অসুবিধা, এগুলো আলোচনা করতে হবে। কোয়েশ্চন নাম্বার 7, রাইট এ শর্ট নোট অন হিউম্যানিস্টিক্স, জিওগ্রাফি এবং টাইম স্পেস প্রিজম। অর্থাৎ এখানে দেখো মানবতাবাদী ভূগোল কাকে বলে, তার কি ব্যাপারটা কি, সেটা সম্পর্কে একটা শর্ট নোট আসতে পারে। এবং টাইম স্পেস প্রিজম, এটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট 5 মার্কসের জন্য, এটাও কিন্তু আসতে পারে, পড়ে ফেলবে এটা। আচ্ছা, কোয়েশ্চন নাম্বার 8, ডিস্টিংগুইশ, কিছু পার্থক্য করতে হবে। প্রথমে আছে ডিটারমিনিজম ভার্সেস পসিবিলিজম, অর্থাৎ নিয়ন্ত্রণবাদ, সম্ভাবনাবাদ, এর পার্থক্য করতে হবে। ইডিওগ্রাফিক ভার্সেস নোমোথেটিক, ইডিওগ্রাফিক মানে ভাবলেখি, নোমোথেটিক মানে প্রণালীবদ্ধ ভূগোল, বা যেটা সায়েন্টিফিক জিওগ্রাফি সেটাকে নোমোথেটিক বলা হয়, এই দুটোর পার্থক্য করবে। তার সঙ্গে আছে রিজিওনাল ভার্সেস সিস্টেমেটিক জিওগ্রাফি, অ্যাবসলিউট স্পেস ভার্সেস রিলেটিভ স্পেস, হিউম্যানিস্টিক জিওগ্রাফি ভার্সেস হিউম্যান জিওগ্রাফি বা বিহেভিয়ারাল জিওগ্রাফি, পার্থক্য আসতে পারে। ইন্ডাকটিভ অ্যাপ্রোচ ভার্সেস ডিডাকটিভ অ্যাপ্রোচ, এটাও আসতে পারে। কেনস ভার্সেস কসমস, এটাও আসতে পারে। বন্ধুরা দেখো, কেনস এবং কসমস, তোমরা কেনস মানে এমন একটা কনসেপ্ট যেখানে আমরা একটা শূন্যতাকে ধরে নিই সব কিছুর আধার হিসাবে, আর কসমস মানে একটা সিস্টেমেটিক অ্যাপ্রোচকে কসমস বলা হয়। তোমরা জানো বন্ধুরা, হামবোল্ট কসমস বলে বই লিখেছিলেন। তো কসমস ধারণাটা তার আগেই কিন্তু গ্রিকদের মধ্যে ছিল, কেনস কসমস দুটো ধারণাই ছিল। তো কসমস ধারণাটা কিন্তু কিছু সিস্টেমেটিক বা স্ট্রাকচারাল কিছুকে ইন্ডিকেট করে। অন দ্য আদার হ্যান্ড কেনস এই কনসেপ্টটা কিন্তু কিছু ভয়েড বা শূন্যতা এমন কিছুকে ইন্ডিকেট করে। চলি কোশ্চেন নম্বর 9, এক্সপ্লেন দ্য নেচার অফ ম্যান এনভায়রনমেন্ট রিলেশনশিপ উইথ রেসপেক্ট টু ডিফারেন্ট স্কুল অফ থট। বন্ধুরা দেখো, এখানে ভূগোলের কিন্তু একটা অন্যতম প্রাণকেন্দ্র বা অন্যতম স্কোপ বলা যেতে পারে, সেটা মানুষ এবং প্রকৃতির সম্পর্ক নির্ধারণ করা বা সম্পর্ক নিয়ে আলোচনা করা। তো বিভিন্ন স্কুল অফ থট, অর্থাৎ জার্মান, ফ্রেঞ্চ, আমেরিকান এবং ইউকে, এই স্কুল অফ থটের রেসপেক্টে ম্যান এনভায়রনমেন্ট রিলেশনশিপ কোন স্কুল কীভাবে আলোচনা করেছে, তোমরা কিন্তু কজনের কন্ট্রিবিউশন দিয়ে এটা কিন্তু করতে পারো। বা কোন স্কুলের বৈশিষ্ট্য কেমন ছিল, যেমন জার্মানরা ডিটারমিনিস্টিক বা ফিজিক্যাল জিওগ্রাফি বেশি আলোচনা করতো ম্যান এনভায়রনমেন্টের ক্ষেত্রে। আবার অন দ্য আদার হ্যান্ড ফ্রেঞ্চরা এরা কিন্তু পসিবিলিজমে বিশ্বাস করতো বা হিউম্যান জিওগ্রাফি বেশি চর্চা করতো। তো এইভাবে তোমরা কিন্তু বৈশিষ্ট্য লিখে আলোচনা করতে পারো। কোয়েশ্চন নাম্বার 10, এক্সপ্লেন দ্য সিগনিফিকেন্স অফ পজিটিভিজম ইন কোয়ান্টিটেটিভ রেভলিউশন। অর্থাৎ বর্তমান যে কোয়ান্টিটেটিভ রেভলিউশন বা মাত্রিক বিপ্লব যে সময় 1960s পিরিয়ডটাকে বলা হয়, আমেরিকাতে শুরু হয়েছিল, তো সেখানে পজিটিভিজম বা প্রত্যক্ষবাদের কী ভূমিকা ছিল সেটা আলোচনা করতে হবে। কোয়েশ্চন নাম্বার 11, ব্রিফলি ডিসকাস অ্যাবাউট দ্য এক্সিস্টিং ডুয়ালিজম অ্যান্ড ডিকটমিস ইন জিওগ্রাফি। অর্থাৎ কন্টেম্পোরারি পিরিয়ডে বর্তমানে ভূগোলে কী কী ডুয়ালিজম অর্থাৎ দ্বিবিভাগ এবং দ্বৈতবাদ আছে, যে দ্বন্দ্ব আছে, তো সেইগুলো নিয়ে আলোচনা করতে হবে। অর্থাৎ নিয়ন্ত্রণবাদ বনাম সম্ভাবনাবাদ, প্রাকৃতিক বনাম মানবীয়, রিজিওনাল জিওগ্রাফি ভার্সেস সিস্টেমেটিক জিওগ্রাফি, এটা হতে পারে নোমোথেটিক ভার্সেস ইডিওগ্রাফিক, এইগুলোই সব ডুয়ালিজম, ডিকটমিস, এগুলো নিয়ে একটু আলোচনা করতে। এই কোশ্চেনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। চলে যাই নেক্সট কোশ্চেন, 2 মার্কস। এবার আমরা 2 মার্কসে চলে যাব। এইগুলো 5 বা 10 মার্কসে এগুলো করলে আশা করি এর মধ্যে থেকে তোমরা সবাই সব কিছু কমন পেয়ে যাবে। 2 মার্কসে দেখা যায় কী কী করতে হবে তোমাদেরকে। দেখো, প্রথমে যে কসমস, ডুয়ালিজম, ডুয়ালিজম, স্টপ অ্যান্ড গো ডিটারমিনিজম, যেটাকে নিও ডিটারমিনিজম বলা হয়, জেনেরে দিভি, ডুয়ালিজমের পরে যে টার্মটা আছে এটা জেনেরে দিভি কনসেপ্টটা পড়তে হবে। মেন্টাল ম্যাপ, সিস্টেম অ্যাপ্রোচ, লজিক্যাল পজিটিভিজম, বিহেভিয়ারাল অ্যাপ্রোচ, এগুলো সবই সংজ্ঞা পড়বে, এগুলো কিচ্ছু না, জাস্ট সংজ্ঞা, ডেফিনিশান। আচ্ছা, সিগনিফিকেন্স অফ র্যাডিক্যালিজম বা সিগনিফিকেন্স অফ র্যাডিক্যাল জিওগ্রাফি, এটা পড়তে পারো। র্যাডিক্যালিজমের ইন জিওগ্রাফি বা এর সিগনিফিকেন্সের উপর পড়বে। সোশ্যাল ডারউইনিজম খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, নেক্সট দেখো আছে 2, হুইচ পিরিয়ড ইজ নোন অ্যাজ দ্য এজ অফ ডিসকভারি অ্যান্ড এক্সপ্লোরেশন। অর্থাৎ কোন ভূগোলে কোন পিরিয়ড বা কোন সময়টাকে এজ অফ ডিসকভারির সময় হিসেবে ধরা হচ্ছে বা এক্সপ্লোরেশন হিসেবে ধরা হচ্ছে। আচ্ছা, কোয়েশ্চন নাম্বার 3, এরিয়াল ডিফারেন্সিয়েশন। এখানে যে স্পেলিং মিস্টেক আছে এটা ইগনোর করবে। এরিয়াল ডিফারেন্সিয়েশন কোয়েশ্চন নাম্বার 3তে যেটা আছে। কোয়েশ্চন নাম্বার 4, ক্লাইমেটিক ডিটারমিনিজম, যেটা এলসওয়ার্থ হান্টিংটন দিয়েছিলেন। কোয়েশ্চন নাম্বার 5, নেম 2 জিওগ্রাফার্স হু অ্যাপ্লাইড সিস্টেম অ্যাপ্রোচ ইন জিওগ্রাফিক্যাল স্টাডিজ। বা ভূগোলে যারা সিস্টেম অ্যাপ্রোচ নিয়ে কাজ করেছে এমন 2 জন ভূগোলবিদের নাম লিখতে হবে। এবং এর সাথে কোয়েশ্চন নাম্বার 6, নেম এমিনেন্ট ব্রিটিশ জিওগ্রাফার্স হু কন্ট্রিবিউটেড টু দ্য স্টাডি অফ
এখানে রিজিওনাল জিওগ্রাফি হয়, দুটো স্টাডি অফ রিজিওনাল জিওগ্রাফি অর্থাৎ বা প্ল্যানিং জিওগ্রাফি, অর্থাৎ দুজন ব্রিটিশ ভূগোলবিদের নাম বলবে, করে রাখবে যারা আঞ্চলিক ভূগোল নিয়ে আলোচনা করেছে। কোশ্চেন নাম্বার 7 ক্রিটিক্যাল জিওগ্রাফি সংজ্ঞা পড়বে। কোশ্চেন নাম্বার 8 হাউ ডাজ সিস্টেম অ্যাপ্রোচ রিলেট রিজিওনাল আইডেন্টিটি, অর্থাৎ সিস্টেম অ্যাপ্রোচের মাধ্যমে কীভাবে রিজিওনাল জিওগ্রাফি বা রিজিওনাল আইডেন্টিটি বা আঞ্চলিকতাবাদ সেটাকে ব্যাখ্যা করা যেতে পারে, এখানে সিগনিফিকেন্সটা ভালো করে পড়বে। কোশ্চেন নাম্বার 9 হয় হামবোল্ড ইজ কল্ড বা ইজ রিগার্ডেড অ্যাজ দ্য ফাদার অফ মডার্ন জিওগ্রাফি, অর্থাৎ আধুনিক ভূগোলের জনক হামবোল্ড এবং কার্ল রিটারকে বলা হয়। তো হামবোল্ডের এখানে কন্ট্রিবিউশনটা তোমাদেরকে একটু পড়তে হবে। কোশ্চেন নাম্বার 10 আউটলাইন দ্য ভয়েস রুট অফ ভাস্কো দা গামা টু ইন্ডিয়া, অর্থাৎ ভাস্কো দা গামা কোন পথে ভারতে এসেছিল সেই পথটা আইডেন্টিফাই করতে হবে। কোশ্চেন নাম্বার 11 হোয়াট ইজ প্র্যাগমাটিজম, প্রাজ্ঞবাদ কাকে বলে। কোশ্চেন নাম্বার 12 আতকুন্ডে জিওগ্রাফিয়া অ্যান্ড জেনারেলিস, অর্থাৎ জিওগ্রাফিয়া জেনারেলিস এই বইটা এবং আতকুন্ডে এই বইটি, এই দুটো বইয়ের অথর আতকুন্ডে তোমরা জানো কার্ল রিটারের লেখা, এবং জিওগ্রাফিয়া জেনারেলিস এটিও কিন্তু একজন খুব ইম্পর্টেন্ট একজন, আমাদের যে সময়টাকে আমাদের জিওগ্রাফিতে আমাদের মডার্ন পিরিয়ড এবং মধ্যযুগ এই দুটো পিরিয়ডের অর্থাৎ ট্রানজিশনাল জোন, সেই সময় কিন্তু আমাদের এই বইটা রচিত হয়েছিল। সেই বইটা একটু পড়ে ফেলবে, জিওগ্রাফিয়া জেনারেলিস। আচ্ছা, কোশ্চেন নাম্বার 13 হার্টল্যান্ড 13 মধ্যে লেবেনশেরাম, অর্গানিক স্টেট থিওরি, কালচার ল্যান্ডস্কেপ। 14 এক্সপ্লানেশন ইন জিওগ্রাফি, সোশ্যাল জাস্টিস, ডেভিড হার্ভে, অর্থাৎ এই বইগুলো কার লেখা? এক্সপ্লানেশন ইন জিওগ্রাফি, সোশ্যাল জাস্টিস, ডেভিড হার্ভের লেখা। জিওগ্রাফিক্যাল পাইভট অফ হিস্ট্রি, ম্যাকিন্ডার, ডাব্লিউ এম ডেমিসের কন্ট্রিবিউশন পড়বে। ইনফ্লুয়েন্স অফ জিওগ্রাফিক্যাল এনভায়রনমেন্ট, এর বইটা লেখা ইসি সেম্পেল, অর্থাৎ এলেন চার্চিল সেম্পেলের লেখা, এটা পড়ে ফেলবে। আচ্ছা, 18 প্রিন্সিপাল অফ হিউম্যান জিওগ্রাফি, দ্য পালস অফ এশিয়া, এগুলো হান্টিংটনের লেখা। সিভিলাইজেশন ক্লাইমেট, হান্টিংটনের লেখা। নেচার অফ মরফোলজি অফ ল্যান্ডস্কেপ, কার্লো শয়ার। টিলিওলজি কনসেপ্ট কার্ল রিটারের ছিল। আচ্ছা, এবার চলে যাই আমরা ডিজাস্টার ম্যানেজমেন্ট। বন্ধুরা দেখো, এর পরের যে পেপারটা আছে ডিজাস্টার ম্যানেজমেন্ট 14T, অর্থাৎ এই পেপারটা কিন্তু প্র্যাকটিক্যাল পেপার, তোমাদের 40 মার্কসের অর্থাৎ 40 নম্বরের পরীক্ষা হবে। তো এখানে হাইড্রোলজি এবং এখানে ডিজাস্টার ম্যানেজমেন্ট যে পেপারটা অর্থাৎ দুর্যোগ ব্যবস্থাপনা পেপার, তো এই পেপারে দেখা যাক 10 এবং 5 নম্বরের কী কী কোশ্চেন আছে। তোমরা দেখা যাক কোশ্চেন নাম্বার 1 খুবই ইম্পর্টেন্ট, এক্সপ্লেন দ্য রেসপন্সেস টু হ্যাজার্ড উইথ রেফারেন্স টু প্রিপেয়ারনেস, ট্রমা অ্যান্ড আফটারম্যাথ, রেজিলেন্স অ্যান্ড ক্যাপাসিটি বিল্ডিং, অর্থাৎ দুর্যোগের বিরুদ্ধে যে সমস্ত প্রতিক্রিয়া হয়, ট্রমা, প্রিপেয়ারনেস, ট্রমা, আফটারম্যাথ, রেজিলেন্স অ্যান্ড ক্যাপাসিটি বিল্ডিং, তো সেইগুলো সম্পর্কে সংক্ষিপ্ত লিখতে হবে। কোশ্চেন নাম্বার 2 ডিসকাস দ্য কজেস অফ ল্যান্ডস্লাইড ইন দার্জিলিং অ্যান্ড হিমালয় রিজিয়ন, অর্থাৎ দার্জিলিং রিজিয়নে বা দার্জিলিং হিমালয় রিজিয়নে ল্যান্ডস্লাইডের কী কী কারণ আছে, এবং এর সাথে হাউ ক্যান উই রিডিউস দ্য অ্যাডভার্স এফেক্ট অফ ল্যান্ডস্লাইড বাই প্রপার ম্যানেজমেন্ট, অর্থাৎ আমরা কীভাবে ল্যান্ডস্লাইড যে ইম্প্যাক্ট সেটাকে কমাতে পারি। আমরা কিন্তু ল্যান্ডস্লাইডকে কমানোর জন্য অনেক মেথড আছে, সেটাই আমরা বলবো এখানে, এবং তার ইম্প্যাক্টটাও কীভাবে কমানো যেতে পারে সেটা আমাদেরকে দেখতে হবে। কোশ্চেন নাম্বার 3 হাইলাইট দ্য কি ফিচার্স অফ NDM, অর্থাৎ ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্ট 2005, সেটা হাইলাইট করতে 5 মার্কসের জন্য খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, কোশ্চেন নাম্বার 4 ব্রিফলি ডিসকাস দ্য কমিউনিটি বেসড অ্যাসেসমেন্ট মডেল, অর্থাৎ আমাদের সম্প্রদায় ভিত্তিক যে দুর্যোগ ব্যবস্থাপনা মডেল সেটা আলোচনা করতে হবে। আচ্ছা, কোশ্চেন নাম্বার 5 ডিস্টিংগুইশ বিটুইন কসি ন্যাচারাল হ্যাজার্ড অ্যান্ড ম্যানমেড হ্যাজার্ড, রিস্ক অ্যান্ড ভালনারেবিলিটি, ক্রনিক অ্যান্ড অ্যাকুইট হ্যাজার্ড, অর্থাৎ এই সমস্ত হ্যাজার্ডগুলোর মধ্যে একটু পার্থক্য তোমরা পড়ে রাখবে, এবং এখানে তোমরা আরেকটা জিনিস পড়বে, হ্যাজার্ড আর ডিজাস্টারের মধ্যে একটা পার্থক্যটা পড়ে রাখবে, ওটা প্রতিবারই প্রায় আসে। আচ্ছা, কোশ্চেন নাম্বার 6 এক্সপ্লেন দ্য মেকানিজম অফ রিভার ব্যাঙ্ক এরোশন, অর্থাৎ রিভার ব্যাঙ্ক এরোশন কীভাবে ঘটে তার কারণগুলো লিখতে হবে, পদ্ধতিটি লিখতে হবে, এবং হাইলাইটিং ইটস সোশিও ইকোনমিক ইম্প্যাক্ট অ্যান্ড ম্যানেজমেন্ট টেকনোলজি বা ম্যানেজমেন্ট টেকনিক, অর্থাৎ আমাদের এই যে রিভার ব্যাঙ্ক এরোশন হওয়ার পরে কী কী ক্ষতি হচ্ছে, সোশিও ইকোনমিক কী কী ইম্প্যাক্ট হচ্ছে, সেই ইম্প্যাক্টগুলো আলোচনা করতে হবে, এবং এই ইম্প্যাক্টগুলো থেকে বাঁচার জন্য আমরা কী করতে পারি সেটা নিয়ে আমরা আলোচনা করতে হবে। কোশ্চেন নাম্বার 7 ডিসকাস দ্য কজেস অফ আর্থকোয়েক ইম্প্যাক্ট ম্যানেজমেন্ট ইন ইন্ডিয়া, অর্থাৎ ভারতের ক্ষেত্রে বা হিমালয় রিজিয়নের ক্ষেত্রে আর্থকোয়েকের কারণ, তার প্রভাব এবং কীভাবে ম্যানেজ করতে পারি সেটা আলোচনা করতে হবে। কোশ্চেন নাম্বার 8 রাইট এ শর্ট নোট অন ডিফারেন্ট টাইপস অফ সিসমিক ওয়েভ,
অর্থাৎ এখানে বিভিন্ন ভূমিকম্পীয় তরঙ্গ সম্পর্কে আলোচনা করতে হবে। কোশ্চেন নাম্বার 9, ডিসকাস ডিফারেন্ট ফেজেস অফ ডিজাস্টার ম্যানেজমেন্ট ইন ইন্ডিয়া। অর্থাৎ ভারতে কীভাবে ডিজাস্টারকে ম্যানেজ করা যেতে পারে, যেটা পিএমআর অর্থাৎ প্রিপেয়ারনেস মিটিগেশন রিকভারি, এটা নিয়ে আলোচনা করতে হবে। কোশ্চেন নাম্বার 10, এক্সপ্লেন ডিফারেন্ট অ্যাপ্রোচেস টু হ্যাজার্ড স্টাডি। অর্থাৎ হ্যাজার্ড স্টাডি করতে গেলে বিভিন্ন অ্যাপ্রোচ আছে, কনভেনশনাল অ্যাপ্রোচ, রিজিওনাল অ্যাপ্রোচ, সিস্টেমেটিক অ্যাপ্রোচ। তো এই অ্যাপ্রোচগুলো একটু তোমরা পড়ে ফেলবে। কোশ্চেন নাম্বার 11 খুবই ইম্পর্টেন্ট, ডিসকাস দ্য ফ্যাক্টরস কন্ট্রিবিউটিং রেডিও অ্যাক্টিভ ফল আউট। অর্থাৎ রেডিও অ্যাক্টিভ ফল আউট এর কারণ কী কী সেটা আলোচনা করতে হবে, এবং ইটস কনসিকুয়েন্সেস অ্যান্ড ম্যানেজমেন্ট টেকনিক, এর প্রভাব কী এবং কীভাবে এটা থেকে আমরা বাঁচতে পারি, ম্যানেজ কীভাবে করা যেতে পারে। আচ্ছা, 2 মার্কস চলে আসি। দেখো কিছু সংজ্ঞা পড়তে হবে, সিসমিক গ্যাপ, ম্যানমেড হ্যাজার্ড, ক্যাপাসিটি বিল্ডিং, মিটিওলজিক্যাল হ্যাজার্ড, হ্যাজার্ড রেজিলেন্স, রিক্টার স্কেল, ল্যান্ডফল, পিএমআর, ভালনারেবিলিটি অ্যাসেসমেন্ট, এগুলো সংজ্ঞা পড়ে ফেলবে। কোশ্চেন নাম্বার 2 আছে, দেখো গিভ দ্য ডেটা সোর্সেস ফর প্রিপেয়ারিং হ্যাজার্ড ম্যাপ। অর্থাৎ হ্যাজার্ড ম্যাপ তৈরি করতে কী কী ডেটা সোর্স আমরা পাই, কি কোন কোন জায়গা থেকে আমরা ডেটা পেয়ে থাকি। গিভ 2 ইউজেস অফ হ্যাজার্ড ম্যাপ। এছাড়াও হ্যাজার্ড ম্যাপের 2টি ব্যবহার তোমরা পড়ে ফেলবে। কোশ্চেন নাম্বার 3 দেখো আছে হ্যাজার্ড প্যারাডাইম। 5 মার্কসের জন্য পড়ে রাখতে পারো, 2 মার্কসের জন্য আমরা পড়ে রাখবে তোমরা এটা। আচ্ছা, আরও কিছু সংজ্ঞা দিয়েছে দেখো, আফটার শক, এটা আফটার শক আর্থকোয়েকের। পারসেপশন, আই অফ সাইক্লোন, ভালনারেবিলিটি ইন্ডেক্স, রেডিও অ্যাক্টিভ ফল আউট, হেলিক্যাল ফ্লো, সিসমিক সেন্সিটিভিটি জোন, ক্লাসিফিকেশন অফ হ্যাজার্ড। ক্লাসিফিকেশন অফ হ্যাজার্ডের মধ্যে তোমরা 2 মার্কসের জন্য কিছু পড়ে রাখো। এইগুলো পড়লে আশা করি 2 মার্কসের সবগুলো হয়ে যাবে। এবার চলে আসি আমরা ডিএসসি পেপার, যেটা প্রথমে যেটা আছে হাইড্রোলজি এবং ওশানোগ্রাফি। হাইড্রোলজি অ্যান্ড ওশানোগ্রাফি এটাও কিন্তু 50 মার্কসের এক্সাম হবে। তো চলো দেখা যাক 10 মার্কসের কী কী কোশ্চেন, 10 বা 5 মার্কস। প্রথমে আছে দেখো, এক্সপ্লেন দ্য কনসেপ্ট অফ ডার্সিস ল ইন গ্রাউন্ড ওয়াটার মুভমেন্ট। অর্থাৎ ভৌমজলের যে প্রবাহ, সেক্ষেত্রে ডার্সি লটা কীভাবে কাজ করে সেটা 5 মার্কসের জন্য আসতে পারে, একটু জাস্ট চোখ বুলিয়ে রাখবে। আচ্ছা, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন নাম্বার 2, ডিসকাস দ্য গ্লোবাল হাইড্রোলজিক্যাল সাইকেল উইথ সুইটেবল ডায়াগ্রাম। অর্থাৎ যে বিশ্ব জলচক্র সেটা আলোচনা করতে হবে, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। কোশ্চেন নাম্বার 3 খুবই ইম্পর্টেন্ট, হোয়াট ইজ দ্য ড্রেনেজ বেসিন। অর্থাৎ ড্রেনেজ বেসিন কাকে বলে, এবং ব্রিফলি ডিসকাস দ্য অবজেক্টিভ অ্যান্ড প্রিন্সিপাল অফ ওয়াটারশেড ম্যানেজমেন্ট। জল বিভাজিকা ব্যবস্থাপনার উদ্দেশ্য, লক্ষ্য এবং নীতি সেটা আলোচনা করতে হবে। আচ্ছা, এর সাথে সাথে তোমরা কোশ্চেন নাম্বার 2তে যে হাইড্রোলজিক্যাল সাইকেল পড়বে তার সিগনিফিকেন্সটা একটু পড়ে ফেলবে। আচ্ছা, কোশ্চেন নাম্বার 4 এটাও খুবই ইম্পর্টেন্ট, কী বলা হচ্ছে, ডিসক্রাইব অ্যাবাউট দ্য ফর্মেশন কন্ডিশন অফ মেজর রিলিফ ফিচার্স অফ ওশান ফ্লোর ইন দ্য লাইট অফ প্লেট টেকটনিক। অর্থাৎ সমুদ্রের তলদেশে সৃষ্ট ভূমিরূপগুলির বিবরণ দিতে হবে, এবং সেগুলো কীভাবে তার অরিজিনটা প্লেট টেকটনিক দায়ী তার অরিজিনের জন্য সেটা একটু ব্যাখ্যা করতে হবে। অর্থাৎ অরিজিনটা তোমরা লিখবে কিন্তু প্লেট টেকটনিকের রেসপেক্টিভে। কোশ্চেন নাম্বার 5, ব্রিফলি ডিসকাস দ্য কন্ট্রোলিং ফ্যাক্টর অফ রান অফ অ্যান্ড এভাপোরেশন। অর্থাৎ রান অফ বলতে পৃষ্ঠীয় প্রবাহ, তার কী কী কন্ট্রোলিং ফ্যাক্টর আছে, এবং এভাপো ট্রান্সপিরেশন বাষ্পীয় প্রচ্ছন্নের কী কী কন্ট্রোলিং ফ্যাক্টর আছে, নিয়ন্ত্রক আছে, সেগুলো পড়বে। কোশ্চেন নাম্বার 6, ডিসক্রাইব ডিফারেন্ট ফেজেস অফ রান অফ সাইকেল অ্যাজ প্রপোজড বাই হোয়াইট। অর্থাৎ হোমার হোয়াইটের রান অফ সাইকেল আছে, যে স্টেজগুলো আছে ড্রাই ফেজ থেকে ওয়েট ফেজ, সেই ফেজগুলো পড়ে ফেলবে, যেটাকে রান অফ সাইকেল বলা হয়। কোশ্চেন নাম্বার 7, ডিস্টিংগুইশ বিটুইন পোরোসিটি অ্যান্ড পারমেয়াবিলিটি। একটাই পার্থক্য এখানে পড়ে ফেলবে, পোরোসিটি কী এবং পারমেয়াবিলিটি কী, তার পার্থক্য। আচ্ছা, কোশ্চেন নাম্বার 8, ব্রিফলি ডিসকাস অ্যান্ড ডিটারমাইন অ্যান্ড ডিস্ট্রিবিউশন অফ ওশান ওয়াটার স্যালিনিটি। অর্থাৎ ব্রিফলি ডিসকাস দ্য ডিটারমিনেন্ট বলতে নিয়ন্ত্রক, অ্যান্ড ডিস্ট্রিবিউশন বলতে বন্টন অফ ওশান ওয়াটার স্যালিনিটি। খুবই ইম্পর্টেন্ট, কোশ্চেন কিন্তু আসবেই। অর্থাৎ ওশান ওয়াটার স্যালিনিটি বা সমুদ্র জলের লবণতার বিভিন্ন অঞ্চলে বিভিন্ন রকম আছে, এটার বন্টনটা পড়বে, এবং তার কারণটা কী সেই কারণটা বিস্তারিতভাবে আলোচনা করতে হবে উইথ এক্সাম্পল। কোশ্চেন নাম্বার 9, হোয়াই ইজ দ্য স্যালিনিটি অফ দ্য মেডিটেরিয়ান সি বিন হায়ার দ্যান দ্য আটলান্টিক ওশান। অর্থাৎ আটলান্টিক মহাসাগরের তুলনায় ভূমধ্য সাগরের লবণতা কেন বেশি, একটু পয়েন্ট করে তোমরা লিখবে কী কী কারণ দায়ী। কোশ্চেন নাম্বার 10, খুবই এক্সাম্পল, ডিসকাস দ্য সিগনিফিকেন্স অফ টিএস ডায়াগ্রাম। টিএস ডায়াগ্রাম বলতে টেম্পারেচার স্যালিনিটি ডায়াগ্রামের সিগনিফিকেন্স বা গুরুত্ব। 11, ব্রিফলি ডিসকাস দ্য কজেস অফ সি লেভেল চেঞ্জেস। অর্থাৎ সমুদ্র সমতল বা সমুদ্রতলের যে পরিবর্তন, তার কারণ কী, কারণটা পড়ে ফেলবে। কোশ্চেন নাম্বার 12, স্টেট দ্য ইম্প্যাক্ট অফ আইস এজ অন হাইড্রোলজিক্যাল সাইকেল। অর্থাৎ বিশ্ব জলচক্রের উপরে আইসেস
বা তার সাথে ক্লাইমেট চেঞ্জেরও কী কী ইম্প্যাক্ট পড়তে পারে সেটা 5 মার্কসে পড়ে ফেলবে। কোশ্চেন নাম্বার 13, এক্সপ্লেন হাইড্রোলজিক্যাল ফিচার অফ এ ড্রেনেজ বেসিন, অর্থাৎ কোনো একটি নদী অববাহিকার কী কী হাইড্রোলজিক্যাল ফিচার্স থাকতে পারে সেগুলো সংক্ষেপে আলোচনা করতে হবে। আচ্ছা, দেখা যাক এবার 2 মার্কসে কী কী পড়তে হবে। দেখা যাক বন্ধুরা, 2 মার্কসের প্রথমে পড়বো ভাদোস ওয়াটার বা ভাদোস জোন, কনেট ওয়াটার, ওয়াটারশেড ম্যানেজমেন্ট, সাবলিমেশন, এভাপোট্রান্সপিরেশন, পিকনোক্লাইন, সি মাউন্ট। এগুলো কিন্তু সবই ডেফিনেশন, অনলি ডেফিনেশন। আমি দিতে পারে হোয়াট ইজ সি মাউন্ট বা ডিফাইন সি মাউন্ট। আচ্ছা, রেন ওয়াটার হারভেস্টিং, ইন্টারমিটেন্ট স্প্রিং, ফোটিক জোন, পিজোমেট্রিক সারফেস, হ্যালোক্লাইন, ওয়াটার হারভেস্টিং, সাবডাকশন জোন, ডিপ সি ট্রেন্সেস, অ্যাকুইটার্ট, অ্যাকুইক্লুড, হাইড্রোলজিক্যাল সাইকেল। আচ্ছা, তারপরে যাওয়া যাক মিড ওশানিক রিজ, হাইড্রোলিক কন্ডাক্টিভিটি, হাইড্রোগ্রাফ, থার্মোক্লাইন, ইউনিট হাইড্রোগ্রাফ, হাইড্রোলজিক্যাল হেড, পাচ্চেট ওয়াটার টেবিল। আচ্ছা, এর সাথে সাথে আমার থার্মোক্লাইনটাও একটু পড়ে ফেলবে বা হ্যালোক্লাইনটা একটু পড়ে ফেলবে। আচ্ছা, তার সঙ্গে 14 নম্বর আছে, দেখো কিছু 5 মার্কস এখানে কিছু আছে। স্টেট দ্য ভার্টিক্যাল ডিস্ট্রিবিউশন অফ গ্রাউন্ড ওয়াটার, অর্থাৎ ভৌমজলের যে উল্লম্ব বিস্তার সেটা একটু পড়ে ফেলবে। এর সাথে আরও কিছু পড়তে হবে একটু। আচ্ছা, মেনশন দ্য মেজর ফিজিক্যাল অ্যান্ড কেমিক্যাল প্রপার্টিস অফ ওশান ওয়াটার, এটা 2 মার্কসের জন্য পড়ে ফেলবে। অর্থাৎ কী কী ফিজিক্যাল এবং কেমিক্যাল প্রপার্টিস আছে সেগুলো তোমরা একটু জাস্ট দেখে রাখবে, একটু 2 মার্কসের জন্য ইম্পর্টেন্ট। 3 আছে কি দেখো, রাইট দ্য নেম অফ ওশান ওয়াটার সল্ট ওশান সল্ট ফাউন্ডিং ওশান ইন ওশান ওয়াটার, অর্থাৎ সমুদ্র জলে কী কী লবণ পাওয়া যায়। এই সোডিয়াম ক্লোরাইড থেকে ম্যাগনেসিয়াম ক্লোরাইড, যে 7 ধরনের প্রধান লবণ পাওয়া যায় সেগুলো নাম বলে দেবে। আচ্ছা, এবং কোশ্চেন নাম্বার 4 আছে দেখো মেরিন রিসোর্সেস, অর্থাৎ সামুদ্রিক সম্পদটা একটু চোখ বুলিয়ে রেখো, এটাও কিন্তু আসতে পারে 2 মার্কসের জন্য, কী কী সম্পদ পাওয়া যায় সেগুলো। আচ্ছা, কোশ্চেন নাম্বার 15, সোর্সেস অফ হিট ইন ওশান ওয়াটার এক্সপ্লেন, অর্থাৎ সমুদ্র জলের যে তাপমাত্রার উৎসগুলো কী কী সেগুলো একটু ব্যাখ্যা করতে হবে। এটা 5 মার্কসের জন্য। কোশ্চেন নাম্বার 16, ব্রিফলি ডিসকাস দ্য সিস্টেম অ্যাপ্রোচ ইন হাইড্রোলজিক্যাল স্টাডি, অর্থাৎ আমাদের যে হাইড্রোলজিক্যাল স্টাডি বা জলবিদ্যাতে সিস্টেম অ্যাপ্রোচ বা প্রণালীবদ্ধ দৃষ্টিভঙ্গি কীভাবে কাজ করে সেটা আলোচনা করতে হবে। আচ্ছা, এরপরে লাস্ট আমরা চলে যাব, এটা কিন্তু রিসোর্স জিওগ্রাফি। বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ এটা নামটা লেখা নেই, কিন্তু এটা রিসোর্স জিওগ্রাফি হিসেবে আমরা ডিএসসি পেপার, এটাও কিন্তু 50 মার্কসের পরীক্ষা হবে। আচ্ছা, কোশ্চেন নাম্বার 1 চলে যাই। ডিসকাস ইউটিলারিয়ান, কনজারভেশনাল অ্যান্ড কমিউনিটি বেসড অ্যাডাপ্টেশন অ্যাপ্রোচ ইন রিসোর্স ইউটিলাইজেশন, অর্থাৎ সম্পদ ব্যবহারের ক্ষেত্রে ইউটিলারিয়ান অ্যাপ্রোচ, কনজারভেশনাল অ্যাপ্রোচ এবং কমিউনিটি বেসড অ্যাডাপ্টেশনাল অ্যাপ্রোচগুলো আলোচনা করবে। এবং এর মধ্যে কমিউনিটি বেসড অ্যাডাপ্টেশন, এই অ্যাপ্রোচটা কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট, এটা কিন্তু আলাদাভাবেও আসতে পারে। এই কোশ্চেনটাও ইম্পর্টেন্ট, তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট কমিউনিটি বেসড অ্যাডাপ্টেশন। কোশ্চেন নাম্বার 2, হাউ ইকোনমিক ডেভেলপমেন্ট বিকামস দ্য কনস্ট্রেন্ট টুয়ার্ডস কনজারভেশন অফ এনভায়রনমেন্টাল রিসোর্সেস, অর্থাৎ ইকোনমিক ডেভেলপমেন্ট করলে কিন্তু এনভায়রনমেন্টের কন্ডিশন ডিটোরিয়েট করে, খারাপ হয়ে যায় বা রিসোর্সের পরিমাণ কিন্তু কমতে থাকে। তো কীভাবে ইকোনমিক ডেভেলপমেন্ট যে প্রকৃতি বা প্রাকৃতিক পরিবেশে স্থিতাবস্থা বজায় রাখতে সমস্যা তৈরি করে সেটা একটু গুছিয়ে লিখতে হবে এখানে। কোশ্চেন নাম্বার 3, হাইলাইট দ্য কনসেপ্ট অফ লিমিটস টু গ্রোথ, অর্থাৎ মিডোসের যে কনসেপ্ট লিমিটস টু গ্রোথ সেটা একটু 5 মার্কসে পড়ে ফেলবে। কোশ্চেন নাম্বার 4, ডিসকাস সাম ইম্পর্টেন্ট স্ট্র্যাটেজি অফ দ্য সাস্টেনেবল রিসোর্স ম্যানেজমেন্ট, অর্থাৎ সাস্টেনেবল ওয়েতে দীর্ঘস্থায়ী পদ্ধতিতে কীভাবে আমাদের সম্পদ ব্যবস্থাপনা করা যেতে পারে তার পদ্ধতি এবং ইম্পর্টেন্স, তার স্ট্র্যাটেজিগুলো লিখতে হবে। এবং এখানে মিনারেল ম্যানেজমেন্ট থাকতে পারে, কনজারভেশনাল এনার্জির ম্যানেজমেন্ট থাকতে পারে, যাই থাকুক না কেন তোমরা সাস্টেনেবল রিসোর্স ম্যানেজমেন্টের রেসপেক্টিভে তোমরা কিন্তু পয়েন্টগুলো লিখবে। যদি এনার্জি থাকে এনার্জি লিখবে, মিনারেল রিসোর্স থাকলে মিনারেল রিসোর্সের ভিত্তিতে লিখবে, পয়েন্টগুলো একই থাকবে, এক্সাম্পল বা আমাদের এটা পাল্টে যাবে, অ্যাপ্রোচটা পাল্টে যাবে। আচ্ছা, কোশ্চেন নাম্বার 5, এলুসিডেট দ্য ডুয়াল রোল অফ হিউম্যান ইন রিসোর্স ক্রিয়েশন অ্যান্ড ডিস্ট্রাকশন, অর্থাৎ সম্পদের সৃষ্টি করছে মানুষ এবং ধ্বংসও করছে মানুষ, এই যে দ্বৈত ভূমিকা মানুষের সেটা আলোচনা করতে হবে। কোশ্চেন নাম্বার 6, ডিসকাস দ্য জিওগ্রাফিক্যাল ডিস্ট্রিবিউশন প্রবলেম অফ অ্যান্ড ইউজেস অফ বক্সাইট ইন ইন্ডিয়া, অর্থাৎ ভারতে বক্সাইটের কোথায় কোথায় বক্সাইট পাওয়া যাচ্ছে বা বক্সাইট উৎপাদনের কী কী সমস্যা আছে সেটা আলোচনা করতে হবে, এবং এর পাশে একটু পড়ে রাখবে বক্সাইটের ব্যবহারটা। আচ্ছা, কোশ্চেন নাম্বার 7, ব্রিফলি ডিসকাস দ্য কনসেপ্ট অফ ওয়াটার ডিপ্লিশন অ্যান্ড ইটস পসিবল কনসিকুয়েন্সেস, অর্থাৎ ওয়াটার ডিপ্লিশন বা জলের যে ডিপ্লিশন ঘটছে, অর্থাৎ জলের পরিমাণ যে কমছে সেই কমার কারণ কী
বা কাকে বলছে, কীভাবে হচ্ছে, কারণগুলো লিখবে এবং ইটস পসিবল কনসিকুয়েন্সেস, এর সম্ভাব্য প্রভাবগুলো কী হতে পারে সেটা আলোচনা করবে। আচ্ছা, কোশ্চেন নম্বর 8, এক্সপ্লেন উইথ এক্সাম্পল দ্য ডাইনামিক নেচার অফ রিসোর্স ইন রেসপেক্ট টু চেঞ্জিং স্পেস অ্যান্ড টাইম। অর্থাৎ সম্পদের যে কনসেপ্টটা, তোমরা জিমার ম্যান কিন্তু বারবারই বলেছে রিসোর্স ইজ ভেরি মাচ ডাইনামিক। অর্থাৎ আজকে যদি সম্পদ নয়, নিউট্রাল স্টাফ, সেটা আগামী দিনে সম্পদ হবে, বা আজকে এটা সম্পদ, সেটা কিন্তু আগামী দিনে তার উপযোগিতা বা কার্যকারিতা শেষ হতে পারে। তো তার ডাইনামিসিটি, তার গতিশীলতা আলোচনা করতে হবে সময় এবং স্থান ভেদে। কোশ্চেন নম্বর 9 খুব ইম্পর্টেন্ট, এক্সপ্লেন দ্য contemporary issues of energy crisis and suggest suitable management measures। অর্থাৎ এনার্জি ক্রাইসিস বা শক্তির যে সংকট, সেই শক্তির সংকটের কারণ কী কী হতে পারে, কী কী কারণে ঘটছে শক্তির সংকট, এবং এর ম্যানেজ কীভাবে করা যেতে পারে, এ থেকে সমাধান পাওয়ার উপায় কী, সেগুলো একটু বিস্তারিত লিখতে হবে। কোশ্চেন নম্বর 10, ডিফারেন্সিয়েট, কী কী করবে ডিফারেন্সিয়েট এখানে, রিনিউয়েবল অ্যান্ড নন রিনিউয়েবল রিসোর্সেস, কনজারভেশনাল অ্যান্ড নন কনজারভেশনাল এনার্জি, এবং এখানে আরেকটা জিনিস পড়ে রাখবে, ডিপ্লিশন, ক্রাইসিস অ্যান্ড স্কারসিটি, এটার মধ্যে একটু ডিফারেন্স পড়ে রাখবে, তোমার কনসেপ্টটা পড়ে রাখলে পেরে যাবে এটা। আচ্ছা, কোশ্চেন 11, মেনশন দ্য রোল অফ রিসোর্স ইন ইকোনমিক ডেভেলপমেন্ট, অর্থাৎ অর্থনৈতিক উন্নয়নে সম্পদের ভূমিকা কী। কোশ্চেন নম্বর 12, স্টেট দ্য ডিস্ট্রিবিউশন অফ আয়রন ওর ইন দ্য ওয়ার্ল্ড, অর্থাৎ পৃথিবীর রেসপেক্টে লৌহ ইস্পাতের বন্টন কেমন, অর্থাৎ লৌহ ইস্পাত বলতে আকরিক লোহার বন্টন, সেটা তোমাদেরকে পড়তে হবে একটু। আজ এবার চলে আসি লাস্টের দিকে, শেষের দিকে চলে এসেছি আমরা, 2 মার্কস। আচ্ছা, প্রথমেই দেখো আছে বন্ধুরা, সোশ্যাল ফরেস্ট্রি, সামাজিক বনসৃজন, ফান্ড রিসোর্স। আচ্ছা, রিসোর্স শেয়ারিং, তার ইম্পর্টেন্সটা পড়ে রাখবে, রিসোর্স শেয়ারিংয়ের সংজ্ঞা কাকে বলে এবং ইম্পর্টেন্স অফ রিসোর্স শেয়ারিং। আচ্ছা, ওয়াটার ফুটপ্রিন্ট, এটা পড়বে। আচ্ছা, পোটেনশিয়াল রিসোর্সেস, রিসাইক্লিং অফ রিসোর্স বা ইউটিলিটি অফ রিসাইক্লিং অফ রিসোর্স হতে পারে। জিওথার্মাল এনার্জি, এটা পড়বে। বন মহোৎসব, ফ্যান্টম পাইল, নিউক্লিয়ার এনার্জি, ইউজেস অফ নিউক্লিয়ার এনার্জি আসতে পারে, বা শুধু নিউক্লিয়ার এনার্জি কাকে বলে সেটাও আসতে পারে। কমিউনিটি বেসড অ্যাডাপ্টেশন, 2 মার্কস আসতে পারে। ইকোনমিক গ্রোথ, এটা আসতে পারে, অর্থনৈতিক সমৃদ্ধি। আচ্ছা, রিসোর্স ক্রিয়েটিং ফ্যাক্টর, যে 3টে ফ্যাক্টর আছে, প্রকৃতি, মানুষের সংস্কৃতি, এটা পড়বে। এগ্রো ফরেস্ট্রি, কৃষি বনসৃজন, ফসিল ফিউল, রিসোর্স অ্যাপার্শিয়াল। আচ্ছা, এবং এছাড়া পড়বে, এগুলো সংজ্ঞা পড়ে রাখবে, এবং এছাড়া কিছু কোশ্চেন, মেনশন টু ইউজেস অফ থার্মাল এনার্জি, অর্থাৎ থার্মাল এনার্জি বা তাপবিদ্যুতের দুটি ব্যবহার। আচ্ছা, 3, ফরেস্ট ইজ বোথ এ ফান্ড রিসোর্স অ্যান্ড ফ্লো রিসোর্স এক্সপ্লেন, অর্থাৎ বন কিন্তু গচ্ছিত সম্পদ হিসেবেও ট্রিট হয়, আবার প্রবহমান সম্পদ হিসেবেও ট্রিট হয়, তার কারণটা আলোচনা করতে হবে। কোশ্চেন নম্বর 4, সোলার এনার্জি ইজ এ পসিবল সাবস্টিটিউট অফ কনভেনশনাল এনার্জি রিসোর্স, অর্থাৎ আমরা যে কনভেনশনাল এনার্জি ইউজ করছি, থার্মাল এনার্জি হোক বা নিউক্লিয়ার এনার্জি হোক বা আমাদের যে হাইড্রো পাওয়ার হোক, তো তার একমাত্র পসিবল সাবস্টিটিউট বা সলিউশন হিসেবে কিন্তু সোলার এনার্জিকেই রাখা যায়। তো তার অ্যাডভান্টেজগুলো এখানে লিখবি, যে কেন সোলার এনার্জি খুবই ইম্পর্টেন্ট এই রিসোর্সগুলোর সাবস্টিটিউট হিসেবে। কোশ্চেন নম্বর 5, ডিসকাস দ্য কনসেপ্ট অফ নবমী গঙ্গা প্রোগ্রাম, অর্থাৎ নবমী গঙ্গা প্রোগ্রামটা আলোচনা করবে। কোশ্চেন নম্বর 6, মেনশন দ্য মোস্ট থ্রেটেড ফরেস্ট ইন দ্য ওয়ার্ল্ড, অর্থাৎ পৃথিবীর মধ্যে কোন বনভূমিটা সবথেকে বেশি বিপন্ন আজকে, অ্যামাজন, এটা অ্যামাজন সম্পর্কে আলোচনা করবে, অ্যামাজনের যে বনভূমিটা। কোশ্চেন নম্বর 7, মেনশন দ্য প্রবলেম অর ইউজেস অফ আয়রন ওর প্রোডাকশন ইন ইন্ডিয়া, অর্থাৎ ভারতে লৌহ ইস্পাত উৎপাদনের কী কী সমস্যা এবং লৌহ ইস্পাতের ব্যবহারটা পড়ে ফেলবে। আচ্ছা, কোশ্চেন নম্বর 8, কাবেরী রিভার ওয়াটার ডিসপিউট, তোমরা জানো বন্ধুরা, কর্ণাটক এবং তামিলনাড়ু রাজ্যের মধ্যে কিন্তু কাবেরী রিভার ওয়াটার নিয়ে বা নদীর জল নিয়ে কিন্তু ব্যাপক ডিসপিউট দেখা দিয়েছে দীর্ঘদিন ধরে, তো সেটা একটু আলোচনা করবে। আচ্ছা, কোশ্চেন 9, এটা লাস্ট কোশ্চেন, ক্লাসিফাই অফ ন্যাচারাল রিসোর্সেস, অর্থাৎ স্বাভাবিক যে ন্যাচারাল রিসোর্স বলতে আমাদের স্বাভাবিক যে সম্পদ, সেই সম্পদ বা প্রাকৃতিক সম্পদ, সেই প্রাকৃতিক সম্পদের ক্লাসিফিকেশান সেটা পড়বে, এবং এখান থেকে কিন্তু বিভিন্ন সম্পদের টার্মিনোলজি বা তার সম্পর্কে কিছু ব্যাপার কিন্তু আসতে পারে, তোমরা তো ক্লাসিফিকেশানটা পড়ে রাখবে। তো বন্ধুরা, এই প্রশ্নগুলো করলে আশা করি তোমাদের 4টে পেপার, যে 4টে পেপার বললাম, তোমাদের কমপ্লিট হয়ে যাবে। এবং বন্ধুরা, তোমরা সিবিসিএস সিস্টেমের লাস্ট ব্যাচ, আমি আশা করবো সবার পরীক্ষা খুব ভালো হোক, তোমরা খুবই ভালো করে পরীক্ষা দিয়ে পাশ করো। এগুলো
এগুলো পড়লে অবশ্যই তোমরা 95% অবশ্যই কমন পাবে অনার্স স্ট্রিমে। এবং তোমরা খুব ভালো করে কেয়ারফুলি এটা পড়বে, সাজেশনটা ভালো করে দেখবে। কোনো কিছু যদি সমস্যা হয় তোমরা কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারো যে এই কোশ্চেনটা কীভাবে লিখতে হবে বা কী বৃত্তান্ত, আমি কিন্তু তোমাদেরকে হেল্প করার চেষ্টা করব। এবং সবাই খুব ভালো করে পরীক্ষা দাও, পরীক্ষা দিয়ে আগামী দিনে তোমাদের কলেজ জীবন শেষ হচ্ছে, আমার থেকে একরাশ শুভেচ্ছা শুভকামনা রইল। আগামী দিনে সবাই নিজের ফিল্ডে যে ফিল্ডে যেতে চাও সেই ফিল্ডে ভালো করে কঠোর পরিশ্রম করে সৎভাবে থেকে খুব ভালো নিজেকে তৈরি করে ফেলো, নিজেকে দাঁড় করাও, নিজের ড্রিম ফুলফিল করো, অ্যাচিভ করো। তো তোমাদের জন্য শুভকামনা রইল, সবাই খুব ভালো করে পরীক্ষা দিও। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা দেখার জন্য।